স্ক্রিন তো দেখা যায় নাকি? আচ্ছা আচ্ছা, আজকে ক্লাসের আগে একটু হালকা একটু পটভূমি যেটা জানাই, যে আমাদের কাছে অনেকেই জানিয়েছেন যে আপনাদের টাইম অ্যান্ড ওয়ার্ক এবং ট্রেন্ড এবং স্পিড, এই দুইটা টপিক নিয়ে আপনাদের এখন অনেক প্রবলেম থেকে গেছে। দ্যাটস ওয়াই আমাদের যেটা প্ল্যান ছিল যে আমরা প্রথমে এক রাউন্ড ম্যাথ শেষ করব এবং তারপর আরো 4টা সলভ ক্লাস দিব। তাই আমি লাস্ট ক্লাসটাকে এক্সটেন্ড করে যেটা করলাম, যে আমরা টোটাল যে 8টা ক্লাস, তার মধ্যে আজকে আমরা ফার্স্টেই দুইটা টপিকের উপরে রিভিশন টাইপের ক্লাস নিয়ে আসছি, এবং এখানে আরো বেশ কয়েক ধরনের টাইম অ্যান্ড ওয়ার্ক এবং ট্রেন স্পিড রিলেটেড কিছু ম্যাথ পাবেন। আশা করি যে গত দিনের যাদের টুকটাক প্রবলেম ছিল, এই যারা জানিয়েছেন আর কি যে এই টাইপের ম্যাথগুলো আরেক কিছু করালে ভালো হয়, তাদের জন্য এই ক্লাসটা ফলপ্রসূ হবে। এবং গতদিনে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলোরও সমাধান এই ক্লাসে রাখছি আপনাদের জন্য। এবং আমি চেষ্টা করেছি আরো কিছু ভ্যারাইটি টাইপের ম্যাথ দেওয়া, যেগুলো আইবিএ তে বিগত সালে বিভিন্ন সময় আসছে। তো আশা করছি যে আপনাদের এই ক্লাসের পরে বাকি প্রবলেমগুলো সলভ হবে। শুরু করা যাক। এটা আপনাদের কালকের পরীক্ষা, মানে বর্তমান যে ম্যাথ পরীক্ষা যেটা, সেটার উপর বেসিস করে মানে বানানো আর কি। তো দেখেন, চলে আসেন এই ম্যাথটাতে। যদি সবগুলো আইবিএ বা বিবিএ তে সোজা কথা আইবিএ ডিপার্টমেন্টে আসা, তারপর আমি সবগুলো হয়তো লিখি নাই। আমাদের ফার্স্ট ম্যাথটা দেখেন, এখানে বলা হচ্ছে এক্স মেন ক্যান ডু এ ওয়ার্ক ইন 8 আওয়ার্স। একটু খেয়াল করে দেখেন, এক্স জন মানুষ, মানে মানুষের সংখ্যাটা এক্স জন, এবং তারা একটি কাজ 8 আওয়ার্স করতে পারে, তারা 8 ঘন্টায় কাজটি করতে পারে। ওকে ফাইন। ইফ টু মেন লিভ দ্য ওয়ার্ক, এবং এক্স যতজন মানুষ ছিল তার মধ্যে টু মেন কাজটা কি করেছে, লিভ করেছে। ওকে ফাইন। দ্য অ্যাডিশনাল টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এটা কিন্তু খুবই সিম্পল একটা ম্যাথ, কিন্তু এই যে এবিসিডি যে অপশনগুলো দেখছেন, এই প্যাটার্ন জাতীয় অপশন দেখলে বেশিরভাগ স্টুডেন্টের যেটা হয়, প্যালপিটেশন শুরু হয়, স্কিপ করে দেওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়। দ্যাটস ওয়াই এই টাইপের একটা ম্যাথ এখানে দেওয়া। এখন দেখেন যে এই যে এক্সমেন, তারা কিন্তু নর্মালি 8 আওয়ার্স একটা কাজ করে। দেন আমি এভাবে লিখতে পারি নিশ্চয়ই যে এক্সমেন তাদের এই কাজটা করার জন্য প্রয়োজন পড়ে নিশ্চয়ই 8 আওয়ার্স। 8 আওয়ার্স কিন্তু তাদের প্রয়োজন হয়। তাহলে যদি একটা মানুষ এই কাজটা করতো, একটা মানুষের কতটুকু প্রয়োজন হতো, আরো বেশি ঘন্টার সময় প্রয়োজন পড়তো। এই যে ঐকিক নিয়মে আমি আগাচ্ছি, এখানে আপনাদের অনেকেরই সমস্যা, যে ভাগ দিব না গুণ দিব, এরকম একটা কমপ্লেন আসছে যে ভাগ দিব না গুণ দিব, এই জিনিসটা বুঝতে অনেকের সমস্যা হচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি কখনো এইভাবে মনে রাখবেন না যে ঐকিক নিয়ম মানেই সবসময় ভাগ হয়। অনেকেরই এরকম একটা টেন্ডেন্সি আছে যে এখানে এক্স, এখানে এক হলেই মনে হয় ভাগ হয়। এরকম কিন্তু কোনো নিয়ম নাই যে সবসময় ভাগ হবে। এটা ডিপেন্ড করছে হচ্ছে প্রশ্নে আগে যদি বেশি সংখ্যক থাকে। আহ, ব্যাপারটা এরকম, ধরেন এক্স এর ভ্যালুটা এরকম, যে মনে করেন এখানে 10 জন মানুষ আছে। 10 জন মানুষ যদি কোনো একটা কাজ 8 ঘন্টায় করে, এখন আপনি যদি 10 জনের বদলে সে কাজটা করতে একজন মানুষকে পাঠান, স্বাভাবিকভাবে সময়টা বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই কিন্তু বেশি সময় লাগবে। আপনি এই পলিসিতে আগাবেন, আপনি কখনোই ভাববেন না যে ঐকিক নিয়মিত সারা জীবন ভাগ দিয়ে আসছি। এনিওয়ে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে একটা কাজ, আমি কথার কথা এখানে 10 এমনি কথার কথা ধরেছি, এটা কিন্তু না, অ্যাকচুয়ালি এটা কাটা। তো এক্স জন মানুষ যদি 8 ঘন্টায় কোনো একটা কাজ করে, একজন মানুষ কিন্তু সেই একই কাজটা করতে কিন্তু অনেক বেশি সময় লাগার কথা। তাই এটা কিন্তু গুণ হবে, এক্স ঘন্টা ধরে তারা সেই কাজটা করবে। এখন দেখেন, একজন মানুষের অনেক বেশি সময় লাগে, আপনি নতুন করে কি করছেন, এবার মানুষের সংখ্যা আবার বাড়াই দিচ্ছেন, বাট সেটা x-2। আপনি প্রাথমিকভাবে যে এক্সটা কোশ্চিনে দেওয়া ছিল, তার থেকে দুইজন সংখ্যক কম মানুষ। কেন দুইজন? কারণ এই যে দুইজন মানুষ কিন্তু কাজ ছেড়ে চলে যায়। এই যে কাজ ছেড়ে চলে যাওয়া মানুষই হচ্ছে x-2। তাহলে তাদের জন্য এই কাজটা করার জন্য সময় প্রয়োজন পড়বে hx ডিভাইডেড বাই x-2 আওয়ার্স, তাদের জন্য কিন্তু প্রয়োজন পড়বে। ওকে, এখন দেখেন যে প্রথমে আমার প্রয়োজন পড়েছিল ঘন্টা, দুইজন মানুষ চলে গেলে আমার প্রয়োজন পড়ে এক্স ডিভাইডেড বাই x-2 এই সময়টা। তাহলে আমার প্রশ্নে কি চাওয়া হয়েছে, দ্য অ্যাডিশনাল টাইম রিকোয়ার্ড, মানে বাড়তি কতটুকু সময় প্রয়োজন পড়ছে। বাড়তি কতটুকু সময় প্রয়োজন পড়ছে এই জিনিসটা কিন্তু আমার বিয়োগ দিলেই চলে আসে, এক্স ডিভাইডেড বাই x-2 মাইনাস এইচ। এটাকে লসাগু করতে হবে, তাহলে এই যে অপশনগুলো আছে, অপশনের মতন কোনো না কোনো কিছু না কিছু একটা চলে আসবে। ঠিক আছে, অপশনের মতো কিছু না কিছু একটা চলে আসবে। আমার লসাগু হবে x-2, এখানে এইচ এক্সই থাকবে মাইনাস এইচ x-2h। আমি একবারই গুণটা করে ফেলেছি, আপনি এই দুইটা কাটতে পারবেন। সরি, এখানে একটা প্লাস হবে কারণ সূত্রে মানে উপরেও মাইনাস ছিল। আচ্ছা, তাহলে আপনি এখানে ফাইনালি লিখতে পারবেন 2h ডিভাইডেড বাই x-2। এটাই কিন্তু আমার অ্যান্সার, এবং এটা অপশনে থাকার কথা। 2h ডিভাইডেড বাই x-2 প্রবাবলি বিতে আছে। ঠিক আছে, তো এই জাতীয় ম্যাথ এরকম থাকতে পারে, অপশনে কিন্তু এক্স এইচ এগুলো দেওয়া থাকতে পারে, কনফিউজ হওয়া যাবে না, নর্মালি এই বইতে আগাবেন। এবং সেকেন্ড আর থার্ড লাইনটা মাথায় রাখবেন, কখন গুণ হয় কখন ভাগ হয়। আচ্ছা, পরের ম্যাথটাতে চলে আসি, দেখেন A takes 5 days more than B to do a certain job and 9 days more than C.
আচ্ছা, এই লাইনটাতেই প্রবলেম অনেকের, যেটা হচ্ছে এ একটা কাজ বি এর থেকে 5 দিন বেশি সময় নেয় এবং সি এর থেকে 9 দিন বেশি সময় নেয়। এখন অনেকেই দুইভাবে অঙ্কটা করা যায়, যে সি কতটুকু সময় নেয় সেই সাপেক্ষে বি কতটুকু নেয় সেই সাপেক্ষে এ কতটুকু নেয়। তখন কিন্তু আপনি সি যদি এক্স হয়, সেটার সাথে অবশ্য ডিরেক্টলি আপনি এ কে কানেক্ট করতে হলে আপনার মাইনাস দিতে হবে, ঝামেলা আছে, দরকার নাই। আমি যদি উল্টা দিক থেকে গাই, ঠিক আছে, তাহলে দেখেন খুব ভালোভাবে জিনিসটা করা যাবে। আমি ধরলাম যে এ, সে একটা কাজ করতে সময় নেয় হচ্ছে এক্স দিন, ঠিক আছে। এখন প্রশ্নে বলা আছে 8x5 days মোর দেন বি, তাহলে বি অবশ্যই যেহেতু এ 5 দিন বেশি নেয় তাহলে বি নিশ্চয়ই 5 দিন কম নেয়, একই কথা। তাহলে বি x-5 লেখা যায়। আর সি যে, সে বলা হচ্ছে সে নেয় হচ্ছে 9 days মোর দেন সি, সরি এ, এ হচ্ছে 9 days মোর দেন সি। তো আমি তাহলে সি এর ক্ষেত্রে লিখতে পারি x-9, ওকে, এ এর সাপেক্ষে যেহেতু। কথা কিন্তু সেম, আমি উল্টা দিক থেকেই জিনিসটাকে সলভ করলাম যেন সহজ হয়। এখন বলা হচ্ছে এ এন্ড বি টুগেদার ক্যান ডু দ্য জব ইন দ্য সেম টাইম এস সি। পরের লাইনটা কিন্তু খুবই সহজ। এ এন্ড বি একসাথে যখন কাজটা করে তখন সি এর সমান সময় লাগে। তার মানে দেখেন আমি কিন্তু এভাবে বলতে পারি যে এ যোগ বি, তারা যে কাজ, এটা মাইনাস হবে, মাইনাস হবে, তারা একত্রে যে কাজটা করে সেটা কিনা হচ্ছে সি এর সমান, সেটা কিনা হচ্ছে সি এর সমান সময় নিয়ে। এখন এরকম ইকুয়েশন আপনারা তো সলভ করতে পারেন পরীক্ষার হলে, এগুলো দেখলে অনেক সময় মনে হয় যে এত বড় সলভ দ্রুত কিভাবে করা যায় বা সময় লেগে যাবে, স্কিপ করে যাওয়ার টেন্ডেন্সি দেখা যায়। কঠিন কিছু নাই কিন্তু, আপনি নর্মালি লসাগু করবেন, লসাগু করার পরে দেখবেন কাটাকাটি হয়ে গেছে, কিংবা যোগ বিয়োগ হয়ে গেছে, আপনি উপরে পাবেন হচ্ছে 2x-5, আর নিচে পাবেন হচ্ছে আপনি x² - 5x, আর এখানে পাবেন 1/x-9, আর গুণন করবেন, আর গুণন করলে পাবেন x-9 ইন্টু হচ্ছে 2x-5 ইজ ইকুয়াল টু x² - 5x। আচ্ছা, এই গুণটাকেও আপনাদেরকে একটু দুই লাইনে করে ফেলবেন, আমি এক লাইনে করছি। x² - 18x প্লাস 45 ইজ ইকুয়াল টু x² - 5x, এটা পাবেন। এবং ফাইনালি, আচ্ছা এখানে 2x² হবে কারণ এখানে 2x আছে। আচ্ছা ফাইনালি দেখেন এখান থেকে আমরা যে লাইনটা পাবো সেটা আমি একবারে লিখে ফেলছি, x² - 18x প্লাস 45 প্লাস 18x। আচ্ছা এখানে একটা -5x আমি বাদ দিয়েছি, উপরে লিখে ফেললাম, হ্যাঁ, প্লাস 45 ইজ ইকুয়াল টু, আপনি 0 লিখতে পারেন, ফাইনালি হচ্ছে x-3 ইন্টু x-15 আসবে ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আপনি কিন্তু x এর ভ্যালু 3 আর 5 পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে, সরি 3 এবং 15 পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা মান নিব, আমি কি 3 নিতে পারবো? আপনি দেখেন তো 3 এর মান কিন্তু নিতে পারবেন না, কারণ আপনি প্রাথমিক যে a এর ভ্যালু ধরেছেন সেটা x ইজ ইকুয়াল টু যদি 3 হয়, ধরেন 3 হয়, তাহলে b কত হবে? -2 হবে, ঠিক আছে। এটা কি সম্ভব? এটা কোনোদিনও সম্ভব না, কারণ সময় কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এটা সম্ভব না। তাই এক্স, এই 3 সম্ভব না, তাহলে অ্যান্সার হবে এক্স ইজ ইকুয়াল টু 15, এটা হচ্ছে কারেক্ট। এটা আপনাদের হোমওয়ার্কে দেওয়া ছিল। এরপরে 3 নাম্বার ম্যাথ থেকে দেখেন, এটা খুবই সুন্দর একটা ম্যাথ আমার কাছে। দুইজন মানুষ এবং 5 উইমেন, মানে 2 men and 5 women কমপ্লিট অনলি 1/4 portion of a job in 3 days. After 4 days, another man was included in the team, and in 2 days, they completed another fourth of the portion of the job. How many men with no women can complete the whole job in 4 days? মোটামুটি নিশ্চিত যে এই টাইপের ম্যাথ যদি পরীক্ষার হলে আসে, এত বড় একটা ম্যাথ পড়ার পরে নর্মালি মাথায় যখন কিছুই ঢোকে না, আমরা সবাই এগুলো ম্যাথ স্কিপ করে ইজিয়েস্ট একটা ম্যাথে চলে যাই। কিন্তু ওই যে বারবার বলছি, আগে থেকে যদি আপনার দেখা থাকে, করা থাকে, আপনি মানে সরাসরি ভাষা সহ কমনও পাইতে পারেন, কাছাকাছিও পাইতে পারেন। দেখেন একটু ভাঙার চেষ্টা করি ম্যাথটা। 2 men and 5 women complete only 1/4 portion of a job in 3 days. আগে এটাকে ভাঙি, তার মানে কেসটা হচ্ছে 2টা মেন প্লাস 5 women, ওকে, তারা 3 দিনে, 3 days, তারা 3 দিনে কি করেছে? একটা কাজের 1/4 অংশ করেছে। তো করেছে, আচ্ছা এটা রাখলাম। বলছে আফটার 3 days অ্যানাদার ম্যান ওয়াজ ইনক্লুডেড ইন দ্য টিম অ্যান্ড ইন 2 days দে কমপ্লিট অ্যানাদার 1/4। তার মানে দেখেন আবারও বাড়তি 2 দিনে তারা ওই কাজের আরো 1/4 অংশ, অ্যানাদার 1/4 মানে কিন্তু আগেরটার সাপেক্ষে না, টোটাল যদি 4 ভাগ কাজ হয় তাহলে প্রথমে 1/4 অংশ হয়েছে, পরে আবারও 1/4 অংশ হয়েছে। রিমেইনিং পার্টের কথা কিন্তু বলা হয় নাই, যে রিমেইনিং পার্টের 1/4, এটা কিন্তু বলা হয় নাই। এখানে অ্যানাদার 1/4 আছে, এটা কিন্তু সবাইকে একটু বুঝতে হবে। ওকে ফাইন, আমি যেহেতু বলা হচ্ছে যে অ্যানাদার ম্যান ওয়াজ ইনক্লুডেড, তার মানে এখন নতুন কেসে আমার এখানে ম্যান হয়েছে 3টা,
উইমেন কিন্তু 5টাই আছে এবং তারা 2 ডেতে তারা আবারও 1/4 কাজ করে। এখন দেখেন এটাকে যে কোনো ভাবেই আমি একটু ঐকিক নিয়মের দিকে যদি আগাই, একটু ক্লু দেই আপনাদেরকে। দেখেন এখানেও 5টা উইমেন আছে, এখানেও 5টা উইমেন আছে, তার মানে আমি যদি ইকুয়েশন বানাইতে পারি, আর এই ইকুয়েশন অনুসারে দেখেন এখানে 2 মেন আছে, এখানে 3 মেন আছে, তার মানে কিছু একটা করে যদি এই দুইটা ইকুয়েশন বানাই, যদি বিয়োগ করি, 5 উইমেন তো কেটে যাবে সরাসরি বিয়োগ করতে পারলে। আর 3টা মেন থেকে 2টা মেন বাদ দিলে কিন্তু একটা মেন পাওয়া যায়। অঙ্কটা কিন্তু অনেক সহজে হইতে পারে, কিন্তু একটা ফ্যাকড়া আছে, এখানে 3 ডে আছে, এখানে 2 ডে আছে, তাহলে এটা তো এই অবস্থায় সম্ভব না। আমি একটা কাজ করতে পারি, দুইটাকে 1 ডেতে নামাই নিয়ে আসি, অর্থাৎ সেম কন্ডিশন, এখানে 2 মেন 5 উইমেন যদি 1 ডেতে এই কাজটা করে, ঠিক আছে, তারা যদি একদিনে এই কাজটা করে, তাহলে নিশ্চয়ই 1/12 পার্ট তারা শেষ করতে পারবে। এটা কিন্তু আপনি 1 নম্বর ইকুয়েশন ধরতে পারেন, ঠিক আছে। আচ্ছা, সেম এখানে 3টা মেন এবং 5টা উইমেন যদি এই কাজটা একদিনে করতে চায়, তাদের কিন্তু 1/8 পার্ট তারা একসাথে যদি করে, একদিনে যদি করে, তারা 8/1 কাজ কিন্তু শেষ করতে পারবে। এটাকে আপনি আরেকটা ইকুয়েশন ধরেন। ওকে, এখন এই দুটো ইকুয়েশন যদি আপনি সিম্পলি সলভ করেন, দেখবেন আপনার ম্যাথ হয়ে গেছে। আপনি 2 নম্বর ইকুয়েশনটাকে থেকে 1 নম্বর ইকুয়েশনটাকে বাদ দেন। আপনার 2 নম্বর ইকুয়েশন আছে 3 মেন প্লাস 5 উইমেন। দুই ক্ষেত্রেই যেহেতু আমি নিয়ে নিয়েছি একদিনের হিসাব, তাই এগুলো আর লিখছি না। তো আমি ধরে নিচ্ছি যে তারা এটা 1/8 অংশ কাজ করে। 3টা মেন এবং 5টা উইমেন একদিনে করে 1/8 অংশ কাজ। 2টা মেন এবং 5টা উইমেন একদিনে করে হচ্ছে 1/12 অংশ কাজ। আপনি যদি এখন এদেরকে বাদ দেন, মানে বিয়োগ করেন, তাহলে দেখেন এটা কিন্তু কেটে যায়, অর্থাৎ 5 উইমেন কেটে যায়। 3টা মেন থেকে 2টা মেন বাদ দিলে একটা মেন থাকে এবং 1/8 মাইনাস 1/12 থাকে, যে জিনিসটাকে যদি আপনি লসাগু করেন 1/24 পাবেন, ঠিক আছে। তার মানে একটা মেন কিন্তু একদিনে 1/24 অংশ কাজ করে। আমার অঙ্ক কিন্তু মোটামুটি কমপ্লিটের দিকে। এখন দেখেন কি চাওয়া হয়েছিল, হাউ মেনি মেন উইথ নো উইমেন। আমার কিন্তু অলরেডি মেন অংশ চলে আসছে, উইমেন আর দরকার নাই। অঙ্কটা কিন্তু দেওয়াও হয়েছে সেইভাবেই। ক্যান কমপ্লিট দ্য হোল জব ইন 4 ডেজ। কয়জন মানুষ 4 দিনে সেই কাজটা করতে পারবে? মানুষ বলতে এখানে পুরুষের কথা বলছি। এখন দেখেন যে এখানে কন্ডিশনটা এইরকম যে 1/24 এই পরিমাণ কাজ একদিনে একজন মেন করতে পারে, রাইট? তাহলে আমি যদি এই ফুল পার্ট কাজটা করাতে চাই, তাহলে নিশ্চয়ই 24 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ 1/24 × 24 যদি করেন, এতটুকুর ভ্যালু কিন্তু 1 হয়ে যাবে। 1 পার্ট মানে কিন্তু ফুল পার্ট। হ্যাঁ, তাহলে সেটা যদি একদিনে করতে চাই, তাহলে এই পাশেও নিশ্চয়ই 1-এর সাথে 24 গুণ দিতে হবে। দ্যাট ইজ 24 মেনের দরকার পড়বে আমার। এখন আমি যদি এই সেম কাজটা 4 দিনে করাতে চাই, ঠিক আছে, তাহলে তো আমার আমার যদি, আচ্ছা আমার অপশনগুলো কি, হ্যাঁ, এখন ধরেন এই এই কাজটা 1 পার্টের কাজটা আমি যদি 4 ডেতে করাতে চাই, আমার তো সময় বেশি হাতে থাকছে। যখন আমার হাতে সময় বেশি থাকছে, তখন তো আমার তো মানুষের দরকার নাই, আস্তে আস্তে করালেও তো চলে। যারা হচ্ছে বাসা বাড়ি কাজ করেছেন তারা ভালো বুঝতে পারবেন এই টপিকটা, যে কোনো একটা কাজ করানোর জন্য একজন লেবারকে আপনি বেশি পরিশ্রম দিয়ে একদিনে করাইতে পারেন। আর বেশি লেবার যদি আপনি দেন, তাহলে আপনার আরো কম সময় হবে। লেবার যদি কমাই দেন, তাহলে কিন্তু সময়টা বেশি লাগবে। এনিওয়ে, আমি কিন্তু সময় বাড়াই দিচ্ছি, তাহলে নিশ্চয়ই আমার কম লেবারে অল্প অল্প করে কাজটা করা সম্ভব। তাহলে 24কে আপনি 4 দ্বারা ভাগ দেন, ইজিক্যাল টু 6 মেন। অঙ্কটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাথ ছিল, কিন্তু আমরা পরীক্ষার হলে প্রায় এসব ম্যাথ না বোঝার কারণে, ইকুয়েশন ফর্ম না করতে পারার কারণে ম্যাথ স্কিপ করি। সবসময় এই ম্যাথগুলো দেখলে যেটা চেষ্টা করবেন, কোনো ইকুয়েশন ফর্ম করা যাচ্ছে কিনা এরকম একটা টেন্ডেন্সি নিয়ে আসার চেষ্টা করবেন। ইকুয়েশন ফর্ম করতে হবে, এটা করলেই ম্যাথ আসলে সলভ হয়ে যায়। আচ্ছা, এরপরে 4 নম্বর ম্যাথটা দেখেন, এটা একটা সুন্দর ম্যাথ। এ ওয়ার্কার ইজ পেইড 40 টাকা পার আওয়ার। ওকে ফাইন। ফর দ্য ফার্স্ট 8 আওয়ার্স, প্রথম 8 ঘন্টার জন্য সে প্রতি ঘন্টায় 40 টাকা করে পায়, এবং দেন টাকা 52 ফর ইচ অ্যাডিশনাল আওয়ার, এবং এরপরে প্রতি বাড়তি ঘন্টার জন্য সে 52 টাকা করে পায়। ফর, আচ্ছা সরি, ইফ অন এ সার্টেন ডে হিজ এভারেজ পে ওয়াজ 44, একটা যে কোনো একটা দিন এরকম ঘটনা যেদিন ঘটলো, সেদিন সে এভারেজ পে পেয়েছিল 44 টাকা পার আওয়ার। আর প্রশ্ন হচ্ছে যে হাউ মেনি আওয়ার্স ডিড হি ওয়ার্ক অন দ্যাট ডে, সেদিন অ্যাকচুয়ালি সে কতক্ষণ কাজ করেছিল। আমি জানি না, তো আমি ধরে নিলাম যে টোটাল যে আওয়ার, সেদিনের টোটাল আওয়ার হচ্ছে এক্স, আমি ধরে নিলাম। এখন ধরেন টোটাল আওয়ার এক্স হোক, কিন্তু আমার শর্ত তো প্রথম 8 ঘন্টার জন্য, আমার শর্ত হচ্ছে প্রথম 8 ঘন্টার জন্য সে কিন্তু 40 টাকায় পাবে। সেটা যেই দিনই হোক না কেন, ফর ফার্স্ট 8 আওয়ার্স, ফার্স্ট 8 আওয়ার্সের জন্য তিনি কিন্তু 40 × 8 অর্থাৎ 320 টাকা পাবেন প্রথম প্রথম 8 ঘন্টার জন্য।
এবং এরপরে বলা হচ্ছে তিনি বাকি যে কাজটুকু করেন, অ্যাডিশনাল আওয়ার যে কাজটুকু করেন, সেটার জন্য তিনি 52 টাকা করে পান। তাহলে টোটাল আওয়ার যদি এক্স হয়, তাহলে 8 ঘন্টা তিনি কাজ করে ফেলেছেন, অ্যাডিশনাল আওয়ার মানে বাকি সময় কতটুকু বাকি আছে, নিশ্চয়ই x-8। তাহলে ফর x-8 আওয়ার্স তিনি অবশ্যই 52 টাকা করে পান, তাই 52 ইন্টু তিনি কাজ করছেন x-8 আওয়ার্স, এটাকে যদি আমরা গুণ দেই তাহলে 52x-416 এই পরিমাণ টাকা তিনি পান। এটা হচ্ছে তিনি বাকি সময়ের জন্য এই পরিমাণ টাকা পান, এবং প্রথম 8 ঘন্টার জন্য তিনি 320 টাকা পান। এখন ওই দিনে তিনি এভারেজে কত টাকা পেয়েছিল, তাহলে তিনি টোটাল টাকা পেয়েছিল একদিকে 320 টাকা প্রথম 8 ঘন্টার জন্য, এবং পরবর্তী সময়ের জন্য তিনি পেয়েছিলেন 52x-416 বা 416 টাকা। কিন্তু তিনি যেহেতু এভারেজ বের করছি আমরা, তিনি নিশ্চয়ই সেই দিন টোটাল এক্স ঘন্টায় কাজ করেছিলেন, প্রথমেই ধরে নিয়েছি এক্স আওয়ার। ঠিক আছে, এভারেজটা তো বুঝতে পেরেছেন আশা করি সবাই। এটা কিন্তু তার সেই দিনের টোটাল এভারেজ। এভারেজ এটা হচ্ছে এভিজি এভারেজ, এটা হচ্ছে এভারেজ তার সেদিনে গড় কি পরিমাণ তিনি টাকা ইনকাম করেছেন। টোটাল এক্স ঘন্টায় তিনি প্রথম 8 ঘন্টায় এতটুকু ইনকাম, বাকি সময় এতটুকু ইনকাম। এটাকে একটু আমরা যদি সরলীকরণ করি, আমরা 52x-96 / x পাবো। ওকে, এখন দেখেন আমার প্রশ্নে কিন্তু একদম সরাসরি দেওয়া আছে হিজ এভারেজ পে ওয়াজ 44 টাকা পার আওয়ার দ্যাট ডে। তার মানে আমি কিন্তু সরাসরি বলতে সিম্পলি পেয়ে যাবেন 12 টাকা। এটা কিন্তু খুবই সিম্পল একটা ম্যাথ ছিল, কিন্তু অনেক সময় এগুলোই ম্যাথ পরীক্ষার হলে আমরা পেরে উঠি না। ওই যে মাথায় রাখবেন কিভাবে ইকুয়েশন ফর্ম করা যায়। আচ্ছা, এই টাইপের একটা আমি ম্যাথ নিয়েছি আপনাদের জন্য। এই ম্যাথগুলো পারেন না এরকম মানুষ কম, কিন্তু এরকম একটা জিনিস দেখা গেছে খাতা দেখে, যে বেশিরভাগ মানুষই এই ম্যাথগুলা বুঝতে পারেন, কিন্তু কখন গুণ দিবেন কখন ভাগ দিবেন এরকম একটা সমস্যায় পড়ে যান, যে আরে এই ম্যাথটা তো পারি কিন্তু কোথাও একটা ভাগ কিংবা গুণে প্রবলেম হয়। এই জন্য একটু সহজ ভাবে করে দেওয়ার জন্য ম্যাথটা আমি আজকে পিক করেছি। দেখেন, এ টাইপিস্ট যে টাইপ করতে পারে 125 পেজ, 36 লাইন, প্রত্যেকটা মানে 125 পেজ, প্রত্যেকটা 36 লাইন থাকবে, এবং প্রত্যেকটা লাইনে 11টা ওয়ার্ড থাকবে, ইন 5 ডেজ। এই ঘটনাটা 5 দিনে ঘটে। হাউ মেনি পেজেস অফ 30 লাইনস ইচ, মানে এখন আমার নতুন একটা শর্ত চলে দিয়েছে যে আমার এমন একটা পেজ হতে হবে যেখানে প্রতিটা 30 লাইন থাকবে, প্রতিটা লাইনে 12টা করে ওয়ার্ড থাকবে। ঠিক আছে, এবং সেটা তিনি হাউ মেনি পেজেস, কত পেজে, কত পেজে তিনি 6 দিনে সেটা লিখে শেষ করতে পারবে। এখন দেখেন এই ম্যাথটাকে আমরা যদি করতে চাই, তাহলে একটু ঐকিক নিয়মের মাধ্যমে টোটাল আগে কেসটা দেখাই, কেসটা কি করছে দেখেন। এখানে আমার টোটাল ওয়ার্ডস সে অ্যাকচুয়ালি কত টাইপ করে এটা একটু দেখি। টোটাল টোটাল ওয়ার্ডস, তিনি টোটাল ওয়ার্ডস টাইপ করছে। প্রথমত 125টা পেজে লাইন আছে হলো 36টা, প্রতিটা লাইনে আবার ওয়ার্ড আছে 11টা। এটা কিন্তু তিনি টোটাল যে পরিমাণ ওয়ার্ড টাইপ করছেন, এবং এই টোটাল ওয়ার্ড তিনি নিশ্চয়ই 5 ডেজে টাইপ করছেন। 5 ডেজ, 5 ডেজে তিনি এই পরিমাণ ওয়ার্ড টাইপ করে। এখন তাকে যদি বলা হয় যে একদিন টাইপ করলে তিনি কতটুকু পারবেন, একদিন করলে তিনি নিশ্চয়ই কম পরিমাণে টাইপ করতে পারবেন। দ্যাট ইজ 125 × 36 × 11 / 5, অর্থাৎ 125 × 36 × 11 / 5। এই পরিমাণ ওয়ার্ড কিন্তু তিনি একদিনে টাইপ করতে পারবেন। এখন আমি আগে দেখে নিই যে 6 দিনে তাকে কি পরিমাণ তার দ্বারা ওয়ার্ড টাইপ করা সম্ভব, তারপরে আমি এই লাইনের ওয়ার্ডের হিসাবে আসব। এখন একদিনে তিনি টাইপ করতে পারেন এই পরিমাণ, এটা তার বলতে পারেন যে তার ক্যাপাসিটি বা তার হচ্ছে কর্মদক্ষতা। ঠিক আছে, তাহলে 6 ডেজে তিনি পারবেন হচ্ছে 125 × 36 × 11 / 6, এতটুকু তো ক্লিয়ার যে এটা তিনি 6 দিনে পারবেন। এখন এই সেম জিনিসটাকে আপনাকে কনভার্ট করতে হবে কিসে, 30 লাইন এবং 12 ওয়ার্ডস ইচ লাইন এটাতে। এখন দেখেন এটা কিন্তু আমার এখনো ওয়ার্ড ফরমেশনে আছে, এটা কিন্তু এখন আমার ওয়ার্ড। এখানে যে নাম্বারটা আছে এটা হচ্ছে 6 দিনে তিনি টোটাল 6 দিনে তিনি টোটাল কি পরিমাণ, আচ্ছা আমি একটা ভুল লিখেছি, 6টা উপরে হবে, সরি আমি একটু ভুল ভুল লিখেছি এখানে। এখানে 6টা উপরে হবে, কারণ 6 দিনে তিনি তো অনেক বেশি ওয়ার্ড টাইপ করবেন, ভাগ হবে না তো, সরি সরি সরি। ঠিক আছে, 6 দিনে তিনি কিন্তু অনেক বেশি ওয়ার্ড টাইপ করতে পারবেন, 6 উপরে হবে। তাহলে এটা হচ্ছে আমার 6 দিনে কি পরিমাণ ওয়ার্ড তিনি টাইপ করতে পারবেন সেই হিসাবটা। এখন দেখেন বলা হচ্ছে তিনি 12টা ওয়ার্ড প্রতিটা লাইন রাখতে পারবেন। তাহলে দেখেন আমি যদি 125 × 36 × 11 × 6 কে আমি যদি এখানে, আচ্ছা এখানে একটা 5 ছিল আগে, ওটা দিতে ভুলে গেছি, 5 ছিল সে 5 দিলাম, 12 দিয়ে যদি ভাগ দিই তাহলে এই ওয়ার্ডের হিসাবটা এখন লাইনে চলে আসছে।
আর আমি যদি সেম জিনিসটাকে এখন পেজে নিয়ে আসতে চাই, তাহলে প্রতিটা পেজে 30 লাইন করে, প্রতিটা পেজে যদি 30 লাইন হয়, তাহলে এই সেম জিনিসটাকে 30 দ্বারা ভাগ দিব। 125 ইন্টু 36 ইন্টু 11 ইন্টু 6 ডিভাইডেড বাই 5 ইন্টু 12 ইন্টু 30। এখন কিন্তু হিসাবটা পেজে চলে আসছে এবং কোশ্চিন এটাই দেওয়া হয়েছিল, হাউ মেনি পেজেস। ঠিক আছে, এখন দেখেন এই কনভার্সনটা পরীক্ষার হলে করার সময় কোন লাইন লেখে শুরু করব বা ঐকিক নিয়মটা কিভাবে আগাবে, এরকম একটা প্রবলেম ক্রিয়েট হয়। এখন এখানে কিন্তু কাটাকাটিটা একদম সহজ হয়ে আছে। আপনি 6 দিয়ে চাইলে 30কে কাটলে 5 পাবেন, 5-এ এই 5 আর এই 5 গুণ করলে কত হয়, 25 হয়। দুইটাকে কেটে একদম সরাসরি 25 দিয়ে 125কে কাটলে কিন্তু 5 পাবেন, বা আপনি আলাদা আলাদা ভাবে কাটতে পারেন, একই কথা। 12 দিয়ে যদি 36কে কাটেন, 3-12-36, 3-5-15, 15 ইন্টু 11 মানে হচ্ছে 165, তার মানে 165 পেজ হবে। এখানে কিন্তু অপশনে 165 কি আছে নাকি মিস গেছে, মনে হয় মিস গেছে। এখানে 165 হওয়ার কথা, হয়তো বা টাইপ মিস্টেক হয়েছে। এটা অ্যান্সার হবে 165 ঠিক আছে, এটার অ্যান্সার হবে 165, যদি ভুল না হয়ে থাকে কোথাও ক্যালকুলেশনে। যদি ভুল না হয়ে থাকে তাহলে 165 হবে। ওকে, তাহলে এই টাইপের একটা ম্যাথ দেখতে পারেন আপনারা। এরপরে দেখেন, এই ট্রেন এবং স্পিডে অনেকেরই প্রবলেম হচ্ছে, জানিয়েছেন আপনারা। এখানে গতদিন একটা কথা বলেছিলাম, এটা আপনাদের ম্যাথ করতে সলভ, মানে আপনাদের ম্যাথগুলো ইজি করে দিবে। সবসময় মনে রাখবেন যে 1 কিলোমিটার/আওয়ারকে যদি সরাসরি আপনি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চান সময় বাঁচিয়ে, সিম্পলি যা দেওয়া আছে তাকে আপনি 5/18 দ্বারা গুণ করে দিবেন, আপনার একক নিয়ে চিন্তা করা লাগবে না। ঠিক আছে, ধরেন কোথাও আছে হলো 10 কিলোমিটার/আওয়ার, আপনি যেটা করবেন এই 10 এর সাথে হচ্ছে 5/18 গুণ দিবেন, ডাইরেক্ট মিটার পার সেকেন্ড লিখবেন। 5/18, এই এই ডেটাটা মনে রাখতে পারেন, এটা আপনার অনেক ম্যাথের সময় অনেক বেশি বাঁচায় ফেলবে। আপনি যদি এটাকে ভেঙে ভেঙে করতে চান, তাহলে কিন্তু সময়টা একটু কাটাকাটি করে করতে বেশি সময় লাগবে, অ্যান্সার সেম আসবে, এটা মাথায় রাখবেন। আর আরেকটা যেটা প্রবলেম হচ্ছে, এস ইজ ইকুয়াল টু ভিটি। যারা আপনারা আছেন অনেকেই যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, এরকম অনেকেরই এটা প্রবলেম যে এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্রটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারছেন না, কিংবা ম্যাথ পড়ার সাথে সাথে এই জিনিসটা পিক করতে পারছেন না। তো আজকে এই জন্য আমি আরো কিছু ম্যাথ রেখেছি যেখানে এস ইজ ইকুয়াল টু ভিটি এই সূত্রটা খুব সুন্দর অ্যাপ্লিকেশন করা যায়। তারপরে এটা কিন্তু গতদিনের স্লাইডও ছিল, আবার আমি রিপিট দিয়েছি এই কারণে যে যাদের প্রবলেম হচ্ছে তাদের এই প্রবলেমগুলোতে সলভ করা যায়। দেখেন এখন সি নাম্বার পয়েন্টটা পড়েন, দুই ট্রেন ক্রসেস ইচ আদার ফ্রম দ্য সেম সাইড, দেন দ্য রিলেটিভ ভেলোসিটি। আচ্ছা, রিলেটিভ ভেলোসিটি নিয়ে একজন বলছিলেন যে রিলেটিভ ভেলোসিটিতে প্রবলেম হচ্ছে। রিলেটিভ ভেলোসিটিটা হচ্ছে আপেক্ষিক বেগ বাংলায়। ব্যাপারটা এরকম যে ধরেন আপনি এবং আপনার বন্ধু দুইজনই একটা রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। যখন আপনারা রেস প্রতিযোগিতায় একদিক থেকে অংশগ্রহণ করেন, তখন দেখবেন যে 10 সেকেন্ডের একটা দৌড়ে আপনারা কম বেশি, একজন 9 সেকেন্ডে পৌঁছাইলেন, একজন 10 সেকেন্ডে পৌঁছাইলেন। আপনারা কিন্তু একজন আরেকজনকে ক্রস করছেন, যেটা 10 সেকেন্ডের মাথায় যে হয়তো একজন আরেকজনকে ক্রস করছেন, কিন্তু এটা হচ্ছে একই দিকে দৌড়ের ক্ষেত্রে। ঠিক আছে, একই একই দিকে দৌড়ের ক্ষেত্রে, একই দিকে যখন দৌড় দেন তখন কেসটা এরকম হয়। ধরেন এটা 9 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো একই দিকে যখন দৌড় দেন তখন কিন্তু আপনারা একজন আরেকজনের সাথেই দৌড়াচ্ছেন। বাই চান্স যদি দুইজনেরই বেগ 10 হয়ে যেত, দুইজনেরই ধরেন 10 হয়ে যেত, তাহলে কিন্তু আপেক্ষিক বেগ শূন্য হতো। অর্থাৎ আপনিও দৌড়াচ্ছেন, আপনার ফ্রেন্ডও দৌড়াচ্ছে, দুজনই মনে করতেন যে আমরা আমরা আমাদের সাপেক্ষে যেহেতু অবস্থার পরিবর্তন হয় নাই, আপনাদের কাছে মনে হতো আপনারা স্থির। এই ব্যাপারটা এইভাবে বলতে পারেন যে একই ট্রেনের ভিতরে আপনারা দুইটা বন্ধু বসে আছেন, আপনারা কি নিজেদের সাপেক্ষে নিজেদের বেগ বুঝতে পারেন? আপনার কাছে কি মনে হয় যে আপনার বন্ধু 80 কিলোমিটার/আওয়ার বেগে ট্রেনের ভিতরে ছুটছে? কারণ আপনি নিজেও সেম বেগে গতিশীল। এই জিনিসটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। একই দিকে হলে সেটা বিয়োগ হয় সব সময়, আর যদি বিপরীত দিকে হয় তাহলে সেটা যোগ হয়। এখন প্রশ্ন হচ্ছে বিপরীত দিকে কেন যোগ হয়। ধরেন এটা হচ্ছে একটা ট্রেন এ, এটা হচ্ছে আরেকটা ট্রেন বি। যখন তারা বিপরীত দিক থেকে অতিক্রম করে, তখন দেখবেন যে খুব দ্রুতই একটা ট্রেন আরেকটা ট্রেনকে গতি মানে ক্রস করে ফেলে। এটা কিভাবে সম্ভব হয়? কারণ তাদের তখন আপেক্ষিক বেগ বা পারস্পরিক বেগটা প্রচুর বেশি হয়ে যায়। ঠিক আছে, এই ধরেন 20 কিলোমিটার/আওয়ার, প্রতি ঘন্টায় তখন 20 কিলোমিটার বেগে তারা চলছে, যার কারণে খুব অল্প সময় একজন আরেকজনকে অতিক্রম করে ফেলে। কিন্তু এই ট্রেন দুইটাই যদি এই দুই বন্ধুর মতো একই দিকে যাইতো, তখন দেখছেন যে দুইটা ট্রেনের যার স্পিড কম সে একটু একটু করে পিছাইতো, যার স্পিড বেশি সে একটু করে আগাইতো। এই কনসেপ্টটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। ওকে, এই কথাটাই সি নম্বরে লেখা আছে, তারা যদি সেম সাইড থেকে যায় তাহলে তাদের পার্থক্য করতে হবে, ডিফারেন্স করতে হবে, কারণ ডিফারেন্স করলে ডেটাটা কমে, মানটা ছোট হয়। মান ছোট হয় বলে তাদের আপেক্ষিক বেগ হ্রাস পায়। আর যখন তারা বিপরীত দিক থেকে ক্রস করে, তখন তারা কিন্তু একটু রিয়েল লাইফ থেকে এক্সাম্পল নিয়ে দেখবেন, দুইটা ট্রেন পরস্পরকে খুব দ্রুত ক্রস করে যায়। ঠিক আছে, তখন কিন্তু আপনি যে 10+10 তাদেরকে তখন কিন্তু যোগ করতে হবে। আচ্ছা, যদি কোনো একটা ট্রেন কোনো একটা ম্যান বা কোনো একটা পোলকে ক্রস করে, তাহলে ট্রেন অ্যাকচুয়ালি নিজের দৈর্ঘ্যকে ক্রস করে। আর কোন একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে ক্রস করে, তখন মাথায় রাখতে হবে যে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যের সাথে একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকেও ক্রস করে। ঠিক আছে, আচ্ছা,
G number, when a x meter long train crosses a person sitting in another train of y meter in length, it crosses only x meter. গতদিন হোমওয়ার্কে এরকম একটা ম্যাথ দিয়েছিলাম যে অ্যানাদার ট্রেনে যদি কোনো একটা মানুষ বসা থাকে, তাকে যদি ম্যাথে ফোকাস দেওয়া হয় তাহলে প্রথম যে ট্রেনটা সেটা কিন্তু দ্বিতীয় ট্রেনকে ক্রস করে না, বরং ওই ট্রেনে বসে থাকা ওই মানুষটাকে ক্রস করে, যেটাকে আপনি একটা ম্যান কিংবা একটা পোলের সাথে তুলনা করতে পারেন, একটা ম্যান বা একটা পোলের সাথে তুলনা করতে পারেন। আচ্ছা, আর একটা কথা বলা ছিল রিডিউসড বাই আর রিডিউসড টু। ঠিক আছে, এই জিনিসটা বলা হয়েছিল যে রিডিউসড বাই মানে যদি কোথাও ধরেন ইনিশিয়াল ভেলোসিটি কোথাও ধরেন বেগ দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার, এখন যদি বাই রিডিউসড বাই দেওয়া থাকে যে রিডিউসড বাই ধরেন হচ্ছে 5 কিলোমিটার আওয়ার, ঠিক আছে, এটা দেওয়া আছে, এটা রিডিউসড বাই কতটুকু কমলো, 5 কিলোমিটার পার আওয়ার কমলো, তার মানে 50 থেকে 5 বাদ দিতে হবে, সেটা 45 হবে। আর যদি বলে রিডিউস টু 5 কিলোমিটার পার আওয়ার যদি বলা হয়, এর অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি সেটা অ্যান্সারই হবে 5, তার মানে নিশ্চয়ই 50 থেকে 45 কমে গেছে। এটা হচ্ছে রিডিউস টু এবং রিডিউস বাই এর মারপ্যাচ এরকম থাকতে পারে। আপনাদের জন্য কতদিনের হোমওয়ার্ক সহ কয়েকটা ম্যাথ এখানে আমি দিয়েছি, টোটাল মনে হয় পাঁচটা মতো ম্যাথ দিয়েছি। আশা করি ট্রেনের এই বাড়তি 5টা ম্যাথ করার পরে এরকম প্রবলেম তেমন একটা আপনাদের থাকবে না। তবে আপনাদের ওই যে আরো কিছু ম্যাথ তো অবশ্যই নিজে থেকে করতে হবে, 11টা ম্যাথ 11টা ধরনের বলা যায়। দেখেন এই ম্যাথটা দেখেন যে ট্রেন গ্রিন অ্যারো লিভস স্টেশন এ ফর এ থেকে বি, সে প্রতিদিন সকাল 7টায় রওনা দেয়। অন এ সার্টেন ডে, আচ্ছা এটা সকাল 7টা AM, অন এ সার্টেন ডে ইট ওয়াজ ডিলেড বাই 2 আওয়ার্স। এর মানে দেখেন যে সে 7টায় যেখানে রওনা দেয় সেদিন মনে করেন সেটা 9টা AM এ রওনা দিয়েছে, তাই 2 আওয়ার্স লেট। এখন অলরেডি তো লেট, ট্রেন লেট হলে নর্মালি ট্রেনগুলো চেষ্টা করে কোনো দিকে খুব দ্রুত চালিয়ে যাতে টাইমটা কভার দেওয়া যায়, শিডিউল ঠিক করা যায়, যার কারণে ইট ইনক্রিজড ইটস স্পিড বাই 20%। সে কি করেছে, তার স্পিডটা 20% ইনক্রিজ করেছে, বাট 20% ইনক্রিজ করার পরেও দেখা গেছে সে ফাইনালি 1 আওয়ার লেটার দ্যান দ্য শিডিউল টাইম, মানে সকাল 7টাতে রওনা দিলে যে টাইমে পৌঁছায় সেটাকে বলা হয় শিডিউল স্কেজুল টাইম আর কি। তো স্কেজুল টাইমে সে হচ্ছে যেই সময় পৌঁছানোর কথা সেই সময় না পৌঁছায়, তার যেহেতু প্রথম ট্রেনস জার্নি ফ্রম স্টেশন এ টু বি, তার মানে নর্মালি কিরকম সময় লাগে। ঠিক আছে, এখন এরকম ক্ষেত্রে নর্মালি কিরকম সময় লাগে সেটা ধরে নেওয়াই ভালো। ধরে নেই যে নর্মালি ইউজুয়াল ডিউরেশনটা হচ্ছে টাইম টি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউজুয়াল। ওকে, এখন দেখেন যে এখানে আমি দুইটা সিনারিও দেখাই আপনাদের, একটা হচ্ছে নর্মাল আর আরেকটা হচ্ছে লেট কন্ডিশন। যখন নর্মাল তখন কন্ডিশনটা কি, টোটাল দূরত্ব কিন্তু দুই দিকেই সেম, প্ল্যাটফর্ম এ থেকে বি এটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা কিন্তু অল টাইম সেম, এবং আপনি মনে করতে পারেন সেটা দূরত্ব এস। আচ্ছা, এখানে একটু বলে রাখি এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্র কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, এটা সমবেগের সূত্র, অর্থাৎ দূরত্ব ইজ ইকুয়াল টু বেগ ইনটু টাইম, এটা মনে রাখতে হবে। ট্রেনের অঙ্ক করতে গেলে এই সূত্র দ্বারা করবেন না, তাইলে ম্যাথ হবে না, এই সূত্র কিন্তু মাথায় রাখতে হবে। তো নর্মাল কন্ডিশনে এই এস কিন্তু দূরত্ব এ আর বি এর মধ্যে দূরত্ব, নর্মালি সে এস ইজ ইকুয়াল টু ভিটি এই দূরত্বটা নর্মালি অতিক্রম করে। কিন্তু যেদিন লেটের ঘটনা ঘটেছিল সেই দিন দেখেন অনেক কিছুই চেঞ্জ হয়েছে, কিন্তু একটা জিনিস চেঞ্জ হয় না, সেটা হচ্ছে দূরত্ব চেঞ্জ হয় নাই। স্টেশন এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব কিন্তু কোনো অবস্থাতে চেঞ্জ হবে না, কিন্তু বেগ বৃদ্ধি পেয়েছে 20%। আচ্ছা, পার্সেন্টেজ চ্যাপ্টারে আপনাদেরকে পড়িয়েছিলাম 20% বৃদ্ধির অর্থ হলো 1.20, সেটা যদি এক্স হয় তাহলে এক্স, সেটা যদি ভি হয় তাহলে ভি। এই ক্ষেত্রে কিন্তু আমি 1.2 ভি লিখতে পারি। 1.2 ভি এটার মিনিং হচ্ছে 20% ইনক্রিজ। এটা কিন্তু আমি এত ঐকিক নিয়ম করা যাবে না, এগুলো কিন্তু ডিরেক্ট অ্যাপ্লিকেশন করা জানতে হবে। আচ্ছা, এখন টি এর ক্ষেত্রে কি করব, টি এর ক্ষেত্রে দেখেন এখানে একটা মাইর প্যাচ আছে, ইট ওয়াজ ডিলাইড বাই 20 আওয়ার্স। এখন আপনারা ভাবতে পারেন তাহলে মনে হয়, সরি 2 আওয়ার্স, আপনারা ভাবতে পারেন তাহলে মনে হয় 2 আওয়ার্স যেহেতু, তাহলে আমি ইনিশিয়াল অবস্থায় কত ছিল, আমার টি ছিল 2 ঘন্টা আরো লেট হয়েছে, তাহলে তো আমি এখানে T-2 এরকম কিছু একটা করতে পারি, বা T+2 এরকম কিছু আপনাদের মাথায় আসতে পারে। কিন্তু একটা জিনিস দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন যে ইট ওয়াজ ডিলাইড বাই 2 আওয়ার্স শুরুতে, বাট টু কভার আপ দ্য টাইম সে কিন্তু তার স্পিড বাড়াই দিয়েছিল, বাট স্টিল অ্যারাইভড অ্যাট 1 আওয়ার লেটার, সে কিন্তু পৌঁছিয়েছিল 1 ঘন্টা লেটে। একটু খেয়াল করে দেখেন তো, তাহলে কি আপনি এখানে T+1 দিবেন না, তারপরেও কিন্তু ম্যাথটা ভুল হবে। এখানে কিন্তু ওই 1 ঘন্টা বেশি ছিল, ব্যাপারটা এরকম না, তার নর্মালি সময় লাগে T ঘন্টা। ঠিক আছে, কিন্তু সেই দিন সে বরং এত ফাস্ট চালিয়েছে যে শুরুতে 2 ঘন্টা লেট হওয়া সত্ত্বেও ফাইনালি সে 1 ঘন্টা ডিলে এর ভিতরে সে পৌঁছায় গেছে। তার মানে সে কিন্তু অন্যান্য দিনের তুলনায়, কথার কথা, অন্যান্য দিন যদি তার 6 ঘন্টা লাগে, এই দিন সে তার স্পিড বাড়ায় সেটা কিন্তু সে 5 ঘন্টার মধ্যে পৌঁছেছে। সে শুরুতেই 2 ঘন্টা লেট ছিল, মাঝে কিন্তু সে লেট হয় নাই। তাহলে অ্যাকচুয়ালি এখানে আমার হবে হচ্ছে T-1,
কারণ নর্মালি সেটা টি আওয়ার লাগে, বাট সেই দিন শুরুতে 2 ঘন্টা লেট হওয়ার কারণে ট্রেন এত ফাস্ট চালানো হয়েছে, অর্থাৎ 220% স্পিড ইনক্রিজ করা হয়েছে, যার কারণে সে ওভারঅল ওভারঅল 1 ঘন্টা লেট করেছে। তার মানে সে অ্যাকচুয়ালি তার যেটা রান টাইম সেখানে সে নিশ্চয়ই 1 ঘন্টা কমিয়ে নিয়ে আসতে পেরেছিল 2 ঘন্টা লেট হওয়া সত্ত্বেও। দ্যাটস ওয়াই এখানে T-1। এই জিনিসটা খেয়াল রাখবেন কেন T-1 হলো। এখানে অনেকে T+1 করে দিয়ে অঙ্ক ভুল করতে পারেন। এখন দেখেন দুইটাই যেহেতু এস এবং এই দুইটা সমান, তাহলে আমি এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন ধরি, এটাকে যদি আমি 2 নম্বর ইকুয়েশন ধরি, এই দুটোকে অবশ্যই সমান বলতে পারি। অর্থাৎ আমি বলতে পারি Vt ইজ ইকুয়াল টু 1.2v ইন্টু T-1। তাহলে এই দুটোকে যদি আমি সমান বলি, এখন আমাকে আপনি ডান বাম করেন আর পারাপার করেন, এগুলো করলে অঙ্ক শেষ হয়ে যাবে। 1.2v ঠিক আছে। এখন এখান থেকে আমি যদি লাইন স্কিপ করবো কিনা বুঝতে পারছি না, আচ্ছা করি মোটামুটি একটা 0.2v ইজ ইকুয়াল টু 0 লেখা যায়। এখান থেকে আপনি যদি ভি কমন নেন তাহলে আপনি লিখতে পারবেন 0.2t-1.2 ইজ ইকুয়াল টু 0। এরকম কন্ডিশন যখন আসে তখন আমরা বলি হয় এটা ইজ ইকুয়াল টু 0, না হয় এটা ইজ ইকুয়াল টু 0। কিন্তু বেগ ভি তো 0 হতে পারে না, ঠিক আছে। অতএব আমি একটু ডান পাশে লিখে দিচ্ছি এটা ব্র্যাকেটে, ভি নট ইকুয়াল টু 0। বেগ তো ভি হতে পারবে না, 0 হতে পারবে না, তাহলে আমরা লিখতে পারি 0.2t-1.2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আপনি টি এর ভ্যালুটা বের করে নিতে পারবেন। টি এর ভ্যালু হচ্ছে 1.2 ডিভাইডেড বাই 0.2 ইজ ইকুয়াল টু 6। অপশনে কিন্তু 6 ছিল, ঠিক আছে। অঙ্কটা কিন্তু খুবই সুন্দর একটা অঙ্ক। যাবতীয় মার্ক প্যাচ হচ্ছে এই T-1 এ এবং ইকুয়েশনটা ধরতে পারা। আচ্ছা, এটা হোমওয়ার্কে দেওয়া ছিল। পরের ম্যাথটা দেখেন, এটা প্রবাবলি আমি হোমওয়ার্কে দিয়েছিলাম। পরের ম্যাথটাতে বলা হচ্ছে যে টু ট্রেনস আর রানিং এট 40 কিলোমিটার পার আওয়ার এন্ড 20 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি ইন দ্য সেম ডিরেকশন। দেখেন আমার ম্যাথটা কিন্তু কাজে আসতে শুরু করেছে। উপরে যে বেসিক গুলো দিয়েছিলাম তার মধ্যে একটা জিনিস আসছে, তারা কিন্তু সেম ডিরেকশনে যাচ্ছে। সেম ডিরেকশন মানে দুইটা ডিরেকশন একই দিকে, ঠিক আছে। টু ট্রেনস ধরলাম, একটা এ একটা বি, দুইটা ডিরেকশন কিন্তু একই দিকে, এবং একটার বেগ হচ্ছে 40 কিলোমিটার আর একটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন ফার্স্ট ট্রেন, যেটা ফার্স্ট মানে প্রথমটা না, ফার্স্ট মানে যে ট্রেনটা দ্রুত চলে, বুঝতেই পারছেন দ্রুত চলে হচ্ছে এই ট্রেনটা, এটা হচ্ছে ফার্স্ট। তাহলে এই ট্রেনটা হচ্ছে আমার স্লো ট্রেন। ওকে, দ্য ফার্স্ট ট্রেন কমপ্লিটলি পাসেস এ ম্যান সিটিং অন দ্য স্লোয়ার ট্রেন। তার মানে এই যে এখানে কিন্তু আমার সেকেন্ড কনসেপ্ট, আরেকটা ওখানে একটা কনসেপ্ট দেওয়া ছিল যে ওই ট্রেনের ভিতরে একটা যদি মানুষ বসা থাকে তাহলে আমি পুরো ট্রেনকে আর কল্পনাই করবো না, আমি কল্পনা করবো যে একটা মানুষকে। হ্যাঁ, এখন দেখেন দ্য ফার্স্ট ট্রেন কমপ্লিটলি পাসেস এ ম্যান সিটিং ইন দ্য স্লোয়ার ট্রেন ইন 5 সেকেন্ড। ওকে, তার মানে যেটা দ্রুত যে ট্রেনটা চলে তারা যদিও সেম ডিরেকশনে চলছে, কিন্তু দ্রুত চলার কারণে স্লো ট্রেনটাকে সে অবশ্যই ক্রস করবে এবং এই ক্রসটা করতে 5 সেকেন্ড সময় লাগে। প্রশ্ন হচ্ছে যে ট্রেনটা দ্রুত চলছে তার দৈর্ঘ্য কত। এখন আমি এখানে অবশ্যই রিলেটিভ ভেলোসিটি বের করব, অর্থাৎ আপেক্ষিক বেগ। রিলেটিভ রিলেটিভ এটা কিন্তু আত্মীয় না, রিলেটিভ মানে হচ্ছে আপেক্ষিক। এখানে রিলেটিভ ভেলোসিটি আমার কত হবে, এখানে অবশ্যই 40 - 20 ইজ ইকুয়াল টু হচ্ছে 20। এখন এখানে আমার দেওয়া আছে কিসে, কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, কিন্তু অপশনগুলোর দিক তাকায় দেখেন তো কিসে আছে, অপশন সব মিটারে আছে। তাহলে অবশ্যই আমার মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। মিটার পার সেকেন্ডে যদি আনতে চান তাহলে গুণ দিতে বলেছে কি দ্বারা, 5/18 দ্বারা। আর কিচ্ছু করা লাগবে না, ডাইরেক্ট মিটার পার সেকেন্ড বসাইতে পারবেন। এখানে যদি একটু ক্যালকুলেশন করেন তাহলে এটাকে পাবেন আপনি হচ্ছে 50/9 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ওই ট্রেন দুইটা ট্রেনের মধ্যে রিলেটিভ ভেলোসিটি। এবং যেহেতু এই ম্যান, স্লোয়ার ট্রেনের যে ম্যান, সে ওই ট্রেনে বসে আছে, ট্রেনের দৈর্ঘ্য কল্পনা করতে পারবো না, বাট ওই ট্রেনের কিন্তু স্পিড আমাকে নিতে হবে, কারণ ওই ট্রেনের মধ্যে প্রত্যেকটা বস্তু, মানুষ, এভরিথিং ওই স্পিডে চলাচল করছে। কিন্তু কল্পনা যেহেতু করছি একটা মানুষের সাথে, তাই আমি ট্রেনের দৈর্ঘ্য আর আমলে নিব না। ওকে, তাহলে আমি সিম্পলি ধরতে পারি যে আমার যেহেতু চাওয়া হয়েছে যেটা ফার্স্ট ট্রেন সেটার লেংথ কত, আমি ধরলাম লেংথ অফ ফার্স্ট ট্রেন ইজ ইকুয়াল টু হচ্ছে এস। এখন দেখেন আমরা খুবই সুন্দর একটা সূত্র জানি, এস ইজ ইকুয়াল টু ভিটি। আমার লেংথ লাগবে, ভি এর ভ্যালু একটু আগে আমরা বের করেছি 50/9, কিন্তু খুব সুন্দরভাবে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে সে ওই মানুষটাকে 5 সেকেন্ডে পার করে। ঠিক আছে, একদম সবকিছু বসাই ফেললাম, এটার অ্যান্সার আসবে হচ্ছে 250/9, যেটা অপশনে থাকা 27.7/9 সমতুল্য। অর্থাৎ ওই আমার যেটা প্রকৃত ভগ্নাংশকে আমি অপ্রকৃত ভগ্নাংশকে আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম। ঠিক আছে, এরপরে দেখেন 18 নাম্বার ম্যাথটা দেখেন। এখানে বলা হচ্ছে যে এ ট্রেন ওভারটেক্স টু পারসনস হু আর ওয়াকিং ইন দ্য সেম ডিরেকশন। আবারও কিন্তু আমার এই কনসেপ্টগুলো কাজে লাগছে। দুইটা পার্সন, তারা হচ্ছে এ ট্রেন ওভারটেক্স টু পারসনস হু আর ওয়াকিং ইন দ্য সেম ডিরেকশন, অর্থাৎ এটা হচ্ছে পার্সন 1, এটা হচ্ছে পার্সন 2। তাদেরকে হু আর ওয়াকিং ইন দ্য সেম ডিরেকশন ইন হুইচ এ ট্রেন ইজ গোয়িং। আচ্ছা, তার মানে তারা তিনজন একই দিকে আগাচ্ছে, এটা হচ্ছে মনে করেন ট্রেন। ঠিক আছে, তাহলে এ ট্রেন ওভারটেক্স টু পারসনস হু আর ওয়াকিং ইন দ্য সেম ডিরেকশন ইন হুইচ দ্য ট্রেন ইজ গোয়িং। তার মানে তারা তিনজনই
মানুষ দুইটা এবং ট্রেন সবাই একই ডিরেকশনে যাচ্ছে, প্রথম লাইনটা অন্তত এইটুকু ক্লিয়ার করে। at the rate of 2 কিলোমিটার পার আওয়ার and 4 কিলোমিটার পার আওয়ার and passes them completely in 9 and 10 seconds। অর্থাৎ এই যে টু পার্সনস, তারা প্রথম জন 2 কিলোমিটার পার আওয়ারে এবং দ্বিতীয় জন 4 কিলোমিটার পার আওয়ারে। একজন হচ্ছে 2, এটা হচ্ছে 2, আর একজন হচ্ছে 4। আচ্ছা, একটু কাটাকাটি হয়ে গেছে, একটু ভালো করে লিখি। একজন হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ারে আর একজন হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ারে, তারা হাঁটাহাঁটি করছে একই দিকে। এবং এই যে ট্রেন, এই ট্রেনটা তাদেরকে প্রথম জনকে 9 সেকেন্ডে এবং দ্বিতীয় জন যার বেগ ছিল 4 কিলোমিটার পার আওয়ার তাকে হচ্ছে 10 সেকেন্ডে কমপ্লিটলি ক্রস করে। প্রশ্ন হচ্ছে এই ট্রেনের দৈর্ঘ্য কত ছিল। এই ম্যাথটা একটা খুবই কমন ম্যাথ, এমন কোনো বই নাই যে বইতে এই ম্যাথটা পাওয়া যায় না, ঠিক আছে, এই জন্য ম্যাথটা দেওয়া। এখন দেখেন যে আমার এখানে ট্রেনের সাপেক্ষে এই বান্দা এবং এই বান্দা, দুই বান্দার একটা আপেক্ষিক বেগ বাইর করা লাগবে, ঠিক আছে। আমি যদি প্রথম ট্রেনের ক্ষেত্রে ধরি, ট্রেনের জন্য প্রথম পার্সনের ক্ষেত্রে ধরি, তাহলে তার রিলেটিভ ভেলোসিটি কত হবে। রিলেটিভ ভেলোসিটিকে এখন আমি আর ভি দ্বারা প্রকাশ করছি, বা আপনি এভাবে না লিখে ভেলোসিটি দ্বারাই প্রকাশ করি। এটা আর দিলাম, এটা 1 দিলাম প্রথম পার্সনের ক্ষেত্রে। তাহলে দেখেন রিলেটিভ ভেলোসিটি আছে, ট্রেনের বেগ তো আমরা জানি না, ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি না। ধরলাম এই ট্রেনের লেন্থ ইজ ইকুয়াল টু এক্স এবং এটার ভেলোসিটি, মানে ট্রেনের পার্সোনাল ভেলোসিটি হচ্ছে ওয়াই ধরলাম, আমার অঙ্ক করার সুবিধার্থে কাজে লাগবে। তাহলে দেখেন যে আমি প্রথম পার্সনের সাপেক্ষে ট্রেনের যদি আমি রিলেটিভ ভেলোসিটি বের করি, সেটা কিন্তু একই ডিরেকশনে যেহেতু চলছে, আমি ধরে নিয়েছি যে ট্রেনের ভেলোসিটি ওয়াই, একই দিকে চলছে তাই মাইনাস। এবং আচ্ছা, এখানে 2 কিলোমিটার পাওয়ার 4 কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে আমার উচিত হলো এগুলাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা, কারণ অপশনগুলোতে সব মিটার আছে। তাহলে 2 এর সাথে আপনি কি করতে পারেন, 2 ইন্টু হচ্ছে 5/18 বসাতে পারেন, তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে, যেটা হচ্ছে 5/9 হবে। আর একটা আছে হলো 4 × 5 / 18, এটা তাহলে কত হবে, এটা হচ্ছে তাহলে নিশ্চয়ই 10/9 হবে, ঠিক আছে। এটা হচ্ছে তাদের এটা হচ্ছে পার্সন 1 এর বেগ, এটা হচ্ছে পার্সন 2 এর বেগ, ঠিক আছে। তাহলে রিলেটিভ ভেলোসিটি প্রথমটার ক্ষেত্রে হবে y - 5/9, ওকে। আর ভি আর 2 দ্বিতীয়টার ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি হবে y - 5/10। আবার রিলেটিভ ভেলোসিটি বের করা শেষ। এখন আমার তো সূত্র একটাই জানা, h = vt। এই সূত্র অনুসারে দেখেন, আমার কিন্তু ট্রেনের লেংথ আমি জানি না এবং ধরে নিয়েছি সেটা এক্স। এবং আমরা জানি কোনো একটা ট্রেন যখন কোনো একটা মানুষকে ক্রস করে, একটা পোলকে ক্রস করে, যদিও তার সামান্য বেগ থাকতে পারে, বাট আমরা তাকে পোল হিসেবে কল্পনা করব, তার কোনো দূরত্ব আমরা কাউন্ট করব না। তার মানে এই ট্রেনটা যখন তাকে 9 এবং 10 সেকেন্ডে ক্রস করে, আমি কিন্তু বলতে পারি যে x divided by y minus 5/9 is equal to 9। কি করলাম এখানে অ্যাকচুয়ালি, এখানে আমরা t is equal to s by v, এই ফর্মুলাটা, মানে এই ফর্মুলাটাকে s is equal to v থেকে t is equal to s by v এভাবে কনভার্ট করে নিলাম। এবং দেখেন উপরে আমার এটা হচ্ছে s is equal to x এবং v is equal to প্রথম প্রথম যে পার্সন তার জন্য রিলেটিভ ভেলোসিটি। এটা সে 9 সেকেন্ডে ট্রেনটা তাকে ক্রস করে। এখান থেকে আপনি একটা ইকুয়েশন পাবেন, ঠিক আছে। এখান থেকে আপনি একটা ইকুয়েশন পাবেন, ইকুয়েশনটা হবে হচ্ছে, আমি সরাসরি ইকুয়েশনটা বসাই দিচ্ছি, 9y - 5 = x পাবেন। আচ্ছা, এই সাইডে আরেকটা ইকুয়েশন ফর্ম করি আমি, দাগ দিলাম এখানে। দ্বিতীয়টার ক্ষেত্রেও কিন্তু ট্রেন তার দৈর্ঘ্য অতিক্রম করবে সেকেন্ড পার্সনের জন্য রিলেটিভ ভেলোসিটি অনুসারে, সেটা হচ্ছে 10/9 এবং সেটা হবে হচ্ছে 10 সেকেন্ডে। এখান থেকে আপনি একটা ইকুয়েশন পাবেন, ইকুয়েশনটা হবে হচ্ছে 10y - 100 / 9 = হচ্ছে 9x। এখন আমরা যেটা করতে পারি যে এই দুইটা ইকুয়েশনকে সলভ করে x এর ভ্যালু বাইর করতে পারি। আচ্ছা, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা বাইর করতে চাই, আমি এটা যদি 1 নম্বর ইকুয়েশন হয়, 1 নম্বর ধরার আগে আমি এটাকে 10 দ্বারা গুণ করি। 90y মাইনাস হচ্ছে 50 হবে ইজিক্যাল টু, এটা হবে 10x। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন ধরলাম। আর আমার যেটা 2 নম্বর আছে সেটাকে আমি 9 দ্বারা গুণ করব। 9 দ্বারা যদি গুণ করি তাহলে এটা হবে 90y মাইনাস 9 দ্বারা গুণ করলে এখানে হবে 100, আর এটা হবে হচ্ছে 90। আচ্ছা, 9 দ্বারা গুণ, ও সরি, এখানে এখানে 9x কেন দিয়েছি আমি, সরি, এখানে x হতো, এখানে 9x হবে, একটু ক্যালকুলেশনে ভুল গেছে। এনিওয়ে, আপনারা এরপরে যেটা করতে পারেন যে এখানে এই দুইটাকে এখন যোগ বিয়োগ বিয়োগ করতে পারেন, তাহলে 1 নম্বর থেকে 2 নম্বরই বাদ দেন, এক্ষেত্রে আমার মনে হয় একটু ইজি হবে। 90y - 100 হচ্ছে 9x। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন ছিল। আমি যেটা করব 1 - 2 করব, এটা কেটে যাবে,
এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তার মানে এটা হবে হচ্ছে 50 আর এটা হবে হচ্ছে এক্স। 10x থেকে 9x বাদ দিলে x হয়। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার লেন্থ অফ দ্য ট্রেন চলে আসছে, যেটা হচ্ছে 50, আমার অ্যান্সার চলে আসছে। পরের ম্যাথটা দেখেন, খুবই সুন্দর একটা ম্যাথ এটাও। টু ট্রেনস আর রানিং অন দ্য সেম রুট, এটা কিন্তু রুট, ডিরেকশন বলে নাই, সেম রুট। আচ্ছা সেম রুট মানে হচ্ছে আপনি মানে এক রুটে, এখানে ডিরেকশনের কথাটা মেবি আসবে না। এনিওয়ে, two trains are running on the same route at the rate of 25 and 30 miles per hour. If the first train starts out মানে বের হয় an hour earlier, how long it will take the second train to catch up with it? আচ্ছা সেম রুট মানে সেম ডিরেকশন, একই কথাই বোঝায়, অঙ্কটা পড়ে যেটা বোঝা গেল। ঠিক আছে, এখন দেখেন যে এখানে আমি জানি না যে কতটুকু সময় লাগে, তাই ধরে নিলাম যে হাউ লং ইট উইল টেক, তার মানে টাইম, এটা কিন্তু টাইম। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম এই টাইম ইজ ইকুয়াল টু এক্স, আমার জানা নাই, তাই আমি টাইমটাকে এক্স ধরে এই টাইমটাকে এক্স ধরে নিলাম। এখন দেখেন আমরা আবারও সূত্র জানি, এস ইজ ইকুয়াল টু ভিটি বসালাম। এখন এই যে দুইটা ট্রেন, তারা কিন্তু সেম রুটে যাচ্ছে, একজন যাচ্ছে 25 এবং আরেকজন যাচ্ছে 30 মাইলস পার আওয়ারে। এবং ইফ দ্য ফার্স্ট ট্রেন স্টার্টস আউট অ্যান আওয়ার আর্লিয়ার, সে কিন্তু 1 ঘন্টা আগে বের হয় এবং সে সেকেন্ড ট্রেনকে মিট করে, ঠিক আছে, তখন তারা কিন্তু দুইজনের দূরত্ব আলটিমেটলি একই সমানে অতিক্রম করেছে, একজন স্লো একজন ফাস্ট। স্লো ফাস্ট না, এখানে কেসটা হচ্ছে একজন 1 ঘন্টা আগে বের হয়েছে এবং একজন 1 ঘন্টা পরে বের হয়েছে। তো যে আগে বের হয়েছে সে কিন্তু একটু স্লো চলে, আর যে পরে বের হয়েছে সে কিন্তু একটু ফাস্ট চলে। যার কারণে ফাস্ট চললে সে কিন্তু তাকে 1 ঘন্টা পরে বের হলেও কভার করে ফেলতে পারবে। ঠিক আছে, আলটিমেটলি কিন্তু তারা দূরত্ব অতিক্রম করবে সমান, S1 ইজ ইকুয়াল টু হচ্ছে S2 দূরত্বই তারা অতিক্রম করবে। তারা যখন মিট করবে তখন তারা তাদের অতিক্রান্ত দূরত্ব সমান থাকবে। এখন দেখেন এস ইজ ইকুয়াল টু ভিটি, এই দুই ক্ষেত্রে অ্যাপ্লাই করেন। প্রথম জন যে, তার বেগ কত ছিল, কোশ্চিন অনুসারে 25 দেওয়া আছে, 25 মাইল পার আওয়ার। এখানে কিন্তু মাইল থেকে আমার মিটার পার সেকেন্ডে আনার দরকার নাই, কারণ অপশনগুলোর দিকে তাকান, শুধু ঘন্টা আছে এবং মাইল পার আওয়ারই অপশনে আছে, সরাসরি কাটাকাটি হয়ে মাইল কাটাকাটি হয়ে চলে যাবে, আওয়ারটাই থাকবে। তাহলে 25 ইন্টু প্রথম জনের কিন্তু 1 ঘন্টা আগে সে বের হয়, তার মানে তার সময় কিন্তু 1 ঘন্টা বেশি লাগে। আর দ্বিতীয় জন যে, তার কিন্তু 30 মাইলস পার আওয়ার তার বেগ, তাহলে 30 লিখলাম, এবং তার কিন্তু সময় যেটা, সেটা কিন্তু একটু কম সময় লাগে, এক্স। ওকে, এখন দেখেন ওই যে ভালো কথা, আমি যেটা ওই এখানে সেকেন্ড ট্রেনের এক্স ধরেছিলাম সেই এক্সটা, আর তার সাপেক্ষে এটা x+1 লিখেছি। এখন এই দুটোকে আপনি সলভ করেন, 25x প্লাস 25 ইজ ইকুয়াল টু 30x, সলভ করলে x এর ভ্যালু আপনি পাবেন হচ্ছে 5। ঠিক আছে, এটাই হচ্ছে সিম্পল একটা ম্যাথ, কিন্তু একটু ধরতে হবে ম্যাথটা। আচ্ছা এবার আমরা চলে আসছি হচ্ছে, এটা কি আমাদের লাস্ট ম্যাথ না আরো দুইটা ম্যাথ আছে? আমাদের আর আজকে দুইটা ম্যাথ আছে। এবার 6 নম্বর ম্যাথটা দেখেন, এটা খুবই ছোট্ট একটা ম্যাথ, কিন্তু পরীক্ষার হলে এইটুক ম্যাথের জন্য অনেক সময় আমরা 1 মিনিট কিল করে ফেলি, এত সময় কিল করা যাবে না। এটা দেখেন, a train covers the distance x between two cities in y hours, অর্থাৎ একটা ট্রেন কভার্স দ্য ডিস্টেন্স x, ডিস্টেন্সটা হচ্ছে x, ওকে, দূরত্ব আমার হচ্ছে x, দুইটা সিটির মধ্যে দূরত্ব x, সেটা সে y আওয়ারে কভার করে, অ্যারাইভিং 2 hours লেট, তার মানে 2 ঘন্টা দেরিতে পৌঁছানোর পরের ঘটনা সে এই y আওয়ার। ঠিক আছে, ওয়াই আওয়ারটা কখন, এটা নর্মাল না, এটা হচ্ছে সে 2 ঘন্টা লেটে পৌঁছায় যখন, তখন সেটা ওয়াই আওয়ার। এই জিনিসটাই বুঝতে হবে, ভাষার মারপ্যাচটা এখানে। তার মানে নর্মালি তার পৌঁছানোর জন্য সময় বরাদ্দ কত থাকে, ঠিক আছে, বরাদ্দকৃত সময় বা অ্যাভেলেবল টাইম, তার বরাদ্দকৃত সময় কিন্তু হচ্ছে y-2। সে 2 আওয়ার লেটে পৌঁছেছে, সেদিন ছিল সেটা ওয়াই আওয়ার, এই জিনিসটা বুঝতে হবে। এটা হচ্ছে তার তাহলে অ্যাভেলেবল টাইম। এখন আমার হাতে যদি টাইম থাকে এবং আমার যদি ডিস্টেন্স এক্স দেওয়া থাকে, তাহলে আমার প্রশ্নে চাওয়া হচ্ছে হোয়াট রেট উড পারমিট। এখানে রেট বলতে আমার বোঝানো হচ্ছে ভেলোসিটি, কারণ আপনার এখানে দেওয়া আছে এইটা টাইম টি, আপনার ডিস্টেন্স ডি ইজ ইকুয়াল টু দেওয়া আছে এক্স। আমরা জানি, আচ্ছা ডি বা এস বলতে পারেন, আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এস বাই টি। এবং ভিটাকে কিন্তু ভেলোসিটি যে বলা হয়, এটা কিন্তু এক ধরনের রেট। টাইমটা যেহেতু নিচে থাকছে, এটা এক ধরনের রেট, প্রতি সেকেন্ডে, এই যে প্রতি সেকেন্ডে বা প্রতি ঘন্টায়, এটা একটা রেট। তাহলে কিসের রেট, এটা অ্যাকচুয়ালি ভেলোসিটি চাওয়া হয়েছে। তো এস এর ভ্যালু দেওয়া আছে এক্স এবং টি এর ভ্যালু দেওয়া আছে y-2। এখন অপশনগুলোর দিকে তাকান, এখানে কোথাও y+2 y-2 আছে, বাট এখানে আমি হলে হয়তো একটু ইনিশিয়াল অবস্থায় এ আর ডি এর মধ্যে হয়তো নার্ভাস হতে পারতাম, বাট এখানে কিন্তু এই লাইনটা পড়লে ক্লিয়ার হয়ে যায়, সে 2 আওয়ার্স লেট করেছে, নর্মালি তার জন্য টাইম বরাদ্দ ছিল আরো কম, y-2, যদি সে স্কেডিউল টাইমে সে পৌঁছাইতো। ওকে,
এটা হচ্ছে 5 নাম্বার ম্যাথটা গেল। এটা কিন্তু ছোট্ট একটা ম্যাথ, এটার জন্য এত কথা বা এত পরিশ্রমের দরকার নাই। আজকে লাস্ট ম্যাথটাতে চলে আসি। A train normally travels 60 miles at a certain speed. A train normally travels 60 miles on a certain speed. এখানে দেখেন এটা কিন্তু মাইলস পার আওয়ার দেওয়া নাই, স্পিডটাও ক্লিয়ার করা নাই। বলা হচ্ছে সে নর্মালি 60 মাইল, একটা ট্রেন নর্মালি 60 মাইল ট্রাভেল করে একটা নির্দিষ্ট সার্টেন একটা নির্দিষ্ট স্পিডে অন এ ডে ডিউ টু মেকানিক্যাল প্রবলেমস। কোনো একটা ডেতে কোনো ত্রুটির কারণে ট্রেনস স্পিড ইজ রিডিউসড বাই 10। এইখানে দেখেন আপনাদেরকে বলেছিলাম না রিডিউসড বাই এবং রিডিউস টু এর একটা মামলা আছে, এখানে রিডিউসড বাই এর ব্যবহারটা পাবেন। রিডিউসড বাই 10 মিটার পার আওয়ার, এমপিএইচ মানে হচ্ছে সরি মাইল পার আওয়ার, মিটার না মাইল, 10 মাইলস পার আওয়ার এমপিএইচ, আর কে এমপিএইচ মানে হচ্ছে কিলোমিটার পার আওয়ার। সো দ্যাট দ্য জার্নি টেক্স 3 আওয়ার্স লঙ্গার। সে তার কোনো একটা ত্রুটির কারণে তার স্পিডটা 10 মাইলস পার আওয়ার কমাই ফেলে, ঠিক আছে, যার কারণে তার 3 ঘন্টা বেশি সময় লাগে। প্রশ্ন হচ্ছে নর্মালি ট্রেনটার স্পিড কত ছিল বা থাকতো। আমরা আবারও এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্রটাকে কাজে লাগাবো, কারণ এখানে ওই ঘুরে ফিরে এই ডাটাগুলোই দেওয়া আছে। তো দেখেন এখানে বলা হচ্ছে যে 3 ঘন্টা লঙ্গার লেগেছিল সেই দিন। তো এটার জন্য আমি বুঝতে পারছি টাইমের একটা ব্যাপার আছে, তাই টি ইজ ইকুয়াল টু আমি এস বাই ভি এভাবে আপনাদের জন্য রেডি করে রাখলাম। এখন দেখেন নর্মালি সময় কত লাগে, অর্থাৎ নর্মাল সময়টাকে টি নর্মাল লিখলাম। নর্মাল হিসাবটা এইরকম যে টোটাল যেহেতু দূরত্ব 60 মাইলস, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু 60, আমার এখানে যেটা স্পিড আমার অজানা, তাই আমি ধরলাম যে স্পিড অজানা, স্পিডটা ভি ইজ ইকুয়াল টু ভি ধরলাম। তাহলে দেখেন তো যে নর্মাল সময়ে সেই এই 60 মাইলটা অতিক্রম করতে তার ভি দ্বারা যদি ভাগ করি তাহলে টি নর্মালটা পাবো, নর্মাল সময় কতটুকু লাগে। বাট যেদিন দেরি হয়েছিল সেদিন কি ঘটেছিল, যেদিন দেরি হয়েছিল সেদিন এই 60 মাইলটায় সে অতিক্রম করেছিল v-10 মাইল পার আওয়ারে, কারণ প্রশ্নে বলা হচ্ছে যে তার স্পিডটা সেদিন 10 মাইল পার আওয়ার রিডিউসড হয়ে যায়, ঠিক আছে, রিডিউসড বাই, তাই v-10 করলাম। এখন দেখেন এই দুইটা জিনিস দিয়ে আমি একটা ইকুয়েশন ফর্ম করতে পারবো। কেসটা হচ্ছে যে যেদিন ডিলে হয় সেদিন তার 3 ঘন্টা বেশি লাগে, তার মানে ডিলে হচ্ছে এই কেসটা v-10, মাইনাস দিলাম নর্মালটা, সেই দিন যেহেতু দুইটা টাইম বুঝাই এবং প্রশ্নে বলা হচ্ছে 3 ঘন্টায় লেট হয়, তাইলে আমি এই দুইটাকে ফর্ম করে এরকম একটা ইকুয়েশন দিতে পারি যে এটা হচ্ছে ডিলে ডিলে টাইম, এটা হচ্ছে নর্মাল টাইম, এবং ডিলে টাইম থেকে নর্মাল টাইম বাদ দিলে 3 পাওয়া যায়। এই ইকুয়েশনটা যদি আপনারা সলভ করেন তাহলে উত্তর চলে আসবে। ওই এরকম একটা ইকুয়েশন একটু আগেও সলভ করে দিয়েছি। তো এনিওয়ে এরকম আপনি একটা দ্বিঘাত সমীকরণ পাবেন, এগুলো সলভ করতে গেলে যে দ্বিঘাত সমীকরণটা আসবে সলভ করলে v-2 ইন্টু v-10। আমি মাঝের লাইনটা আর করে দিলাম না, আপনারা এটা করবেন আজকে এরকম যেহেতু সেম একটা করে দিয়েছি। তাহলে এটা হবে হচ্ছে 0, ঠিক আছে, এটা ফাইনালি যেটা আসবে সেটা লিখলাম আর কি। তাহলে এখানে ভি এর ভ্যালু দুইটা ধরা যেতে পারে, একটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 20 হতে পারে, আর একটা ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 10 হতে পারে। একটু প্রশ্নটা পড়ে আসি তো। এটা নর্মালি ট্রাভেল 60 মাইলস at a certain speed on a day due to mechanical problems. The train's speed is reduced by 10. আচ্ছা এখন দেখেন v is equal to 10 এটা কেন নিব না, কারণ তার যেটা স্পিড সেটা 10 মাইলস পার আওয়ার নর্মালি রিডিউসড হয়ে গেছিল। যদি 10ই থাকতো তার ইনিশিয়াল স্পিড, তাহলে 10 - 10 ইজ ইকুয়াল টু কিন্তু 0 হয়ে যেত। কারো যদি ভেলোসিটি 0 হয় তাহলে সেই ট্রেন তো চলবে না, সেই ট্রেন স্থির হয়ে যাবে। তাই এই v ইজ ইকুয়াল টু 10 আমি নিতে পারছি না, আমি নিব v ইজ ইকুয়াল টু 20। তার মানে যে প্রথমে ছিল ট্রেনটা নর্মালি ভি নর্মাল যেটা, সেটা হচ্ছে আপনার 20 মাইলস পার আওয়ার, আর সেই দিন ত্রুটির কারণে সেটা ডিলে হবে, ডিলে হবে দেখে সেদিন সে 10 মাইলস পার আওয়ারে চলতো, ঠিক আছে। এখন আপনি অপশন টেস্ট করলেও এটা দিয়ে মিলাই দিতে পারবেন। এই হচ্ছে আপনাদের 6টা ম্যাথ, আরো 6টা ম্যাথ করে দিলাম আপনাদের। এটার উপরে আইদার আজকে পরীক্ষা আছে অথবা যদি দুর্যোগের কারণে একদিন পিছাও থাকতে পারে, আই ডোন্ট নো। আপনারা এই 6টা ম্যাথ আর উপরের 5টা ম্যাথ এগুলো কমপ্লিটলি কভার দিবেন, এবং এই রিলেটেড ম্যাথ আপনাদেরকে আমি আগেও বলেছি যে আপনারা আগারওয়ালস অথবা আইবি এর কোশ্চেন ব্যাংক যদি ফলো করেন সব থেকে ভালো হয়। আইবি এর কোশ্চেন ব্যাংক বা আগারওয়াল আমার মনে হয় পেট্রো বাংলার পরীক্ষার জন্য সব থেকে ইফেক্টিভ হবে আপনাদের জন্য। এই প্যাটার্নের আরো অনেক ম্যাথগুলো পাবেন। আমি এই টাইপের ম্যাথগুলো ওই জায়গাগুলো থেকে কিছুটা ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে নিয়ে আসি, যেগুলো আমার কাছে স্পেশাল মনে হয়। অনেক ম্যাথই আছে আপনারা ট্রাই করলেই পারবেন, কিছু কিছু ম্যাথ আছে যেখানে মারপ্যাচ থাকে, আমি খুঁজে খুঁজে ওই ম্যাথগুলো আপনাদের জন্য নিয়ে আসি যেন এগুলো থেকে আপনাদের মাথা খুলে এবং অন্যান্য জায়গায় সেগুলো অ্যাপ্লাই করা যায়। এনিওয়ে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তাহলে ক্লোজ করে দিচ্ছি আজকে, হ্যাঁ।
লিটন ভাই ক্লোজ করে দেন।